I'm going to record this class. So in this class, I am going to talk about be verb, do verb, and have verb in details. অর্থাৎ কিভাবে এই ভার্ব গুলোকে আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করি। অর্থাৎ এই যে ভার্ব গুলো, এগুলোকে আমরা যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে জানি, বাট এরা শুধুমাত্র অক্সিলারি বা হেল্পিং ভার্ব না। এরা কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখন একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়, কখন এই ভার্ব গুলো অর্থ দেয়, কখন দেয় না, কখন এই ভার্ব গুলো আবার মেইন ভার্ব হিসাবে যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এই ভার্ব গুলো নিয়ে যে কনফিউশন আছে, যে ডাউট আমাদের আছে, সেই ডাউট বা কনফিউশন গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সেই ডাউট বা কনফিউশন গুলো আমাদেরকে সলভ করতে হবে। এটা যদি আপনারা সলভ করতে না পারেন, বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যালি কনভারসেশন সলভ করতে গেলে, ফ্রি হ্যান্ডে কিছু বলতে গেলে, লিখতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। কারণ এই ডু ভার্ব, ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এগুলো কমনলি যে কোনো সেন্টেন্সে আমাদের ব্যবহার করতে হয়। তো এগুলোকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা একটা ফাউন্ডেশন বলা যেতে পারে। তো এদের সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা আপনার না থাকে, আপনি কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। যেমন এইখানে এই যে একটা কথা, যে লুসি ইজ হ্যাভিং আ লার্জ ফ্যামিলি, এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স নাকি রং সেন্টেন্স, আপনারা কেউ বলতে পারেন? লুসি ইজ হ্যাভিং আ লার্জ ফ্যামিলি, Correct, correct sentence. এই The সেন্টেন্স correct. এই সেন্টেন্সটা কারেক্ট না, এটা একটা ভুল সেন্টেন্স। এইরকম জায়গায় হ্যাভিং এর ব্যবহার হয় না। জাস্ট বাংলা অর্থটা এরকম, লুসির একটা বড় পরিবার আছে, আছে তো আছে, সেটা তো আর চলতেছে না, কোনো কিছু কন্টিনিউয়াস কোনো কিছু বোঝাচ্ছে না। সেটা ভুল একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স হচ্ছে লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখন এটাকে যদি আমি নেগেটিভ করতে বলি, অর্থাৎ আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি যে লুসির বড় পরিবার নেই, বলেন তো এটার ইংলিশ কি হবে? যে লুসির বড় পরিবার নেই, এটার ইংলিশ কি হবে বলতে পারেন? Lucy doesn't. Lucy has not হ্যাঁ, Lucy has এই যে লুসি হ্যাজ নট আ লার্জ ফ্যামিলি বা লুসি ডাজেন্ট আ লার্জ ফ্যামিলি, এই যে বলছেন এটা ভুল সেন্টেন্স। তাহলে এগুলো আপনারা জানেন না, এদের সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট নেই। এগুলো কিন্তু খুবই সিম্পল থিংস, খুবই বেসিক থিংস, বেসিক গ্রামার। বাট আপনারা অনেকেই অনেক হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স কমপ্লিট করে গেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন, তারপরেও আমাদের ছোটবেলা থেকে বলেন, একাডেমিক লাইফে বলেন, ইংলিশ নিয়ে ওইভাবে ডিটেলসে চর্চা করা হয়নি, আমরা করিনি, আমরা ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারিনি, তাই এই বিষয়গুলো আমরা জানি না। খুব বেসিক জিনিস, বাট আপনি পারেন না কিন্তু, এবং এটা না পারার কারণেই আপনি ইংরেজি বলতে গেলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন টাইমে প্রবলেম ফেস করেন। কারণ এই জিনিসগুলোকে, এই যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই যে ডাজ, হ্যাড, এগুলোকে আমাদের ব্যবহার করতে হয়, বাট খুবই বেসিক থিংস জিনিসগুলো, কিন্তু আমরা এটা ক্লিয়ার ইউজটা আমি জানি না। এই জন্য কনফিউশন ফেস করি বিভিন্ন জায়গায় কিছু লিখতে গেলে বা বলতে গেলে। কারণ এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এগুলো ভালোভাবে না জানলে, এগুলোর সেন্স ভালোভাবে না বুঝলে, ইউজ ভালোভাবে না করতে পারলে, কখনো কারেক্ট ওয়েতে একটা সেন্টেন্স বা বাক্য লিখতে পারবেন না। হ্যাঁ, তো আমি একটু দেখাই, সবাই মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে দেখেন প্রথমত ইউজ অফ বি ভার্ব। এখানে কি লেখা আছে দেখেন, বলছে যে আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। হার্ট মানে কি? প্রাণ। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। তো আজ আমরা বি ভার্বের সমস্ত ব্যবহার শিখবো। দেখেন বিই, বি, যার অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। অর্থাৎ এই যে বি, এটা দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা। এটা এক্সটেনশনের উপর ডিপেন্ড করে ইউজ হয়। অর্থাৎ এক্সটেনশনে যদি নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। এগুলো আমি দেখাচ্ছি আপনাদের। মেইনলি যে বিষয়টা বলতে চাচ্ছি বা যে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে বি ভার্ব, বি একটা ভার্ব, বিই, এটা ইংলিশের একটা শব্দ, একটা ওয়ার্ড,
যার একটা নাম হচ্ছে হওয়া বা থাকা। কথাগুলো ভালোভাবে বুঝবেন, আমি যেভাবে বুঝাই আপনার প্রশ্নের জায়গা থাকবে না, আমি একবারেই ক্লিয়ার হয়ে যাবে সেইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বিষয় বোঝাই, আপনাদের একটু মনোযোগ দিয়ে নিতে হবে। তো এই বি ভার্বের কিছু ফর্ম আছে, যেমন বি নিজে একটা বেস বা রুট ফর্মের ভার্ব, আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম ইজ আর। প্রতিটা ভার্বের মেইন ফর্ম মানে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেম হয়, বাট এই ভার্বটা অন্যান্য সকল ভার্বের মতো এদের ফর্ম হয় বাট একটু ডিফারেন্ট। অর্থাৎ বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন, আর প্রেজেন্ট পার্টিসিপল বি ফোর যেটা সেটা হচ্ছে বিং। তো টোটাল এই যে ফর্ম গুলো, এই অ্যামিজার, অজার, বিন, বিং, এগুলো মূলত আমরা কোথায় ব্যবহার করি? অ্যামিজার, অজার প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। বিন এটা পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারে বসে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিনের ব্যবহার হয়, আপনারা জানেন হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না? আর বিং এটা কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি মানে প্যাসিভে বসে, যেমন অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, শ্যাল বি বিং, উইল বি বিং, এগুলো প্যাসিভের বিভিন্ন স্ট্রাকচারে বসে। তো এগুলো যখন ওইখানে বসে, তখন সেটা অক্সিলারি ভার্ব, এবং এই ভার্বগুলোর ওইরকম ভাবে অ্যাকচুয়াল কোনো অর্থ বা মিনিং দেয় না। কিন্তু এই যে ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং, এই যে ভার্বগুলো আপনারা দেখছেন, এই ভার্বগুলো একটা মেজর রোল প্লে করে। এই ভার্বগুলোরও অন্যান্য সকল ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মতো একটা অর্থ বা মিনিং আছে, যখন এরা নিজেরা মেইন ভার্ব হিসাবে বসে, অক্সিলারি ভার্ব হিসাবে বসে না। অক্সিলারি মানে কি? হেল্পিং। হেল্পিং মানে কি? যারা অন্য আরেকটা ভার্বকে হেল্প করে, সাহায্য করে। অর্থাৎ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের কাজটা কি? একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকে, সেই মেইন ভার্বের পূর্বে মূলত এই ওয়ার্ডগুলো বসে ওই মেইন ভার্বকে কারেক্ট টাইমে কথা বলতে সাহায্য করে। সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। কিন্তু এই ওয়ার্ড গুলো যদি অক্সিলারি হিসেবে কাজ না করে, অর্থাৎ অন্য একটা মেইন ভার্বের পূর্বে না বসে এরা নিজেরাই যদি মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে এটা কিন্তু যে কোনো টেন্সে ইউজ করা যায় বা ব্যবহার করা যায়। হয়তো বুঝতে পারেননি আমার কথাটা, বোঝার চেষ্টা করেন। দেখেন এইখানে বলছে প্রেজেন্ট টেন্সের ভিতর এই বি ভার্ব গুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। বি ভার্বের যে ফর্ম গুলো আমাকে একটু বুঝতে হবে, সবকিছু দেখাচ্ছে, একটু ধৈর্য ধরেন। এগুলো পার্সন ভেদে হয়ে থাকে। আই এর সঙ্গে এম হয়, হি, শি, ইট বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ইজ হয়, উই, ইউ, দে বা প্লুরাল সাবজেক্ট হলে আর বসে। এবং এই যে অ্যামিজার, এটা প্রেজেন্ট টেন্সের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি অ্যামিজার বসে তাহলে এটা মেইন ভার্ব হিসাবে বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বসে সেটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে। এখানে অনেক কিছু দেওয়া আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করব বা দেখাবো, বাট তার আগে আমি বেসিক বিষয়টা লিখে একটু ক্লিয়ার করি। আমার ওই ফাইল দেখে পড়ানো আমার ওইভাবে হয় না, আমি নিজের মতো করে বোঝাতে ভালোবাসি। তো আমি একটু আপনাদেরকে দেখাই, সবাই একটু মনোযোগ দেন। আরে অবস্থা, একটু ওয়েট করেন, আমি একটু ওয়ার্ড ফাইলের ভিতর যাই, জাস্ট ওয়েট আ মিনিট। আমি একটু নিজের মতো করে যদি দেখাই তাহলে এটা আপনাদেরকে আপনাদের বোঝাতে আমার অনেক বেশি সহজ হবে বা সুবিধা হবে। দেখেন, একটা কথা আমি বারবার বলছি, এর আগেও বলছি, যে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের টেন্সের ব্যবহার শিখতে হয়। বাট টেন্সটা অ্যাকচুয়ালি কি? টেন্স গুলো মূলত, আসলে টেন্স জিনিসটা কি? আমি বলছি যে এটা হচ্ছে মূলত ভার্বের ফরম্যাট চেঞ্জ। আপনাদের মনে থাকার কথা, এটা অনেক সবগুলো ক্লাসেই বলে আসি যে এক একটা টেন্সের স্ট্রাকচারে মূলত এক এক ধরনের ভার্বের ফর্ম ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের মেইন কথা। মনে রাখেন ভালোভাবে কথাগুলো। এখন এই ভার্বের ফর্মগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়ে কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তন হয়। ভার্বের ফর্ম মেইনলি আমাদের বইগুলোতে তিনটা ফর্ম থাকে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমি বলছি টোটাল ফর্ম হয় পাঁচটা। এই পাঁচটা ফর্মই আমাদের জানতে হবে। এই যে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে V2 বা পাস্ট ফর্ম, এই যে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4, এইগুলোকে আগে জানতে হবে। এটা যদি আপনি না জানেন, ইংলিশে কখনো পারফেক্টলি কথা বলতে পারবেন না, স্পিকিং করতে পারবেন না, ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন না। যে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে মেইন কাজ, মেইন ওয়ার্ড এই ভার্বটাকে নিয়ে, ভার্বের ফর্মকে নিয়ে। এই যে আপনি স্পোকেন ইংলিশ শিখছেন, এটা এই ভার্বের জায়গাটা ভালোভাবে ট্রান্সফর্ম করতে পারলে স্পিকিং করা খুবই সহজ, খুবই ইজি। তো যেমন গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গান। গো, ওয়েন্ট, গান। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? গোয়িং। থার্ড পারসন ফর্ম কি? গোস। প্রতিটা ভার্বের এরকম পাঁচটা ফর্ম থাকে, হ্যাঁ। এই যে রাইট মানে লেখা, কথাটা একটু বোঝেন। WRIT, রাইট, এর পাস্ট ফর্ম কি?
wrote, past participle form কি written, present participle form কি রাইটিং, থার্ড পারসন ফর্ম কি রাইটস। এই প্রতিটা ভার্বের যেমন পাঁচটা ফর্ম থাকে, দেখেন এই যে ড্র মানে কি ড্র, ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম কি জানেন ডিউ, এটা কোথায় বসে পাস্ট ইনডিফিনিট টেন্স। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ড্রন, এটা কোথায় বসে পারফেক্ট টেন্স গুলোতে বসে বা প্যাসিভের স্ট্রাকচারে বসে। প্যাসিভ আমি আপনাদের পরে শেখাবো, ওটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এর প্রেজেন্ট পার্টিসিপল কি ড্রয়িং। তো এই যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ এই যে V4 বা এই যে V5, এটাকে বলা হয় থার্ড পারসন ফর্ম। এই ফর্মগুলো আমাদের বইতে দেওয়া থাকে না, কারণ এগুলো টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো বাট এগুলো জানার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে, আমার সবগুলো ভার্বের V5 V4 সেম হয় না, একটু ডিফারেন্ট, একটু ঝামেলা আসছে, যেটা আমাদের একটু বুঝতে হবে। তো দেখেন আমি যদি এইভাবে, ড্রাইভ মানে কি চালানো, এর পাস্ট ফর্ম কি ড্রোভ, পাস্ট পার্টিসিপল ফর্ম কি ড্রিভেন, পাস্ট পার্টিসিপল কি ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, থার্ড পারসন ড্রাইভস। স্পিক মানে কি বলেন তো বলা, পাস্ট ফর্ম কি স্পোক, পাস্ট পার্টিসিপল ফর্ম কি স্পোকেন, স্পিক স্পোক স্পোকেন। হ্যাঁ, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি স্পিকিং, থার্ড পারসন ফর্ম কি স্পিক্স। এই যে V5 যেটা লিখছে এগুলো কখন বসে, যখন কোনো বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোথাও না কিন্তু, এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি শি ইট বা রহিম করিম এনি কাইন্ডস অফ সিঙ্গেল নাম যদি বোঝায়। ঠিক আছে, এটা হলে ভার্বের V5 বা থার্ড পারসন ফর্মটা বসে থাকে। এরকম ভাবে প্রত্যেকটা ভার্ব, এই যে ব্রেক মানে কি বলতে পারেন ভাঙা, এর পাস্ট ফর্ম কি ব্রোক, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ব্রোকেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি ব্রেকিং, থার্ড পারসন ফর্ম কি ব্রেকস। এইভাবে আমি আপনাদের কিন্তু ভোকাবুলারি শিখাবো এবং এই ভোকাবুলারিতে সেন্টেন্স তৈরি করা শিখাবো। বিশেষ করে ভোকাবুলারিতে যারা দুর্বল, ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি, ভার্বের বাংলা অর্থ, যেগুলো মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমরা ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করি, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলোর ফর্ম, ফর্ম না জানলে হবে না, ফর্মটা আমাদের শিখতেই হবে। ঠিক আছে, এই যেমন একটা ভার্ব স্টেল, স্টেল মানে কি বলতে পারেন চুরি করা, এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। তাহলে আমি যদি বলি সে টাকা চুরি করেছিল, ইংলিশ কি হয় জানেন হি স্টোল মানি। আমরা অনেকে এই ধরনের পাস্ট টেন্স করেছিল, অনেকে আমরা ওয়াজ ব্যবহার করি, ডিড ব্যবহার করি, হি ডিড স্টিল মানি, হি ওয়াজ স্টিল মানি, এসব বলি আমরা। বাট পাস্ট টেন্স মানে এই ডিড ওয়াজ এগুলো না। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্স মানে হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসে, এই ওয়েন্ট, রোড, ড্রিউ, ড্রোভ, স্পোক, ব্রোক, স্টোল, এই ধরনের ফর্ম গুলো বসে। আমরা অনেকেই ওয়াজ ওয়ার দেখলেই ওয়াজ ওয়ার বলি, কিন্তু না, বা ডিড বলি না, এগুলো হয় না, এগুলোর ফাংশনটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, এর পাস্ট পার্টিসিপল কি জানেন স্টোলেন, স্টোলেন, তাহলে সে টাকা চুরি করেছে, হি হ্যাজ স্টোলেন মানি, স্টেলিং। এরকম ভাবে এই যে এই ভার্বগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি বা ফাইনাইট ভার্ব বলি, তাই না? তো এই ভার্বের মতোই আমাদের ইংলিশে বি নামের একটা ভার্ব আছে, বিই বি, এটা বেস ফর্মের একটা ভার্ব, অন্যান্য সকল ভার্বের মতোই বাট একটু ডিফারেন্ট। এই বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা আবার অ্যামিজার, অ্যামিজার, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়াজ ওয়ার, এর 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 পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি থেকে বিন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। আর থার্ড পারসন ওইভাবে হয় না, বাট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে যে ফর্মটা বসে আর কি, ইজ বা অজ, এইটা। এই বি এর বাংলা অর্থটা কি বললাম, বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, বি এর বাংলা অর্থটা হচ্ছে হওয়া অথবা, সরি, অথবা থাকা। এটা হচ্ছে বি এর মানে, দুইটা মিনিং দেয়, একটু ডিফারেন্ট। হ্যাঁ, যদি অবজেক্টে প্লেস থাকে বি এর মানে থাকা, যদি পার্সন থাকে বি এর বাংলা অর্থ বা মিনিংটা হচ্ছে হওয়া। এবার বলছেন এইভাবে আমাদের এই যে ডু নামের একটা ভার্ব আছে, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, থার্ড পারসন ফর্মটা হচ্ছে ডাজ। এইভাবে প্রতিটা ভার্ব আমাদের হ্যাভ ভার্ব আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম কি দেখেন হ্যাড, এর পাস্ট পার্টিসিপলও হ্যাড। আমরা অনেকে বলি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড। ঠিক আছে, এর 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 প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, বাট হ্যাভিংটাকে সব জায়গায় বসানো যায় না, ইটিং অর স্পেন্ডিং টাইম এই দুইটা জায়গায় হ্যাভিং এর ব্যবহার করা যায়। যাই হোক আমি সেটা বলবো। আর এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। তো প্রত্যেকটা ভার্বের থার্ড পারসন ফর্ম দেখেন, ভার্বের সাথে এস বা ইএস, স্পিক থেকে স্পিক্স, ব্রেক থেকে ব্রেকস, স্টেল থেকে স্টেলস,
হ্যাঁ, কিন্তু এই হ্যাভ ভার্বের থার্ড পারসন হচ্ছে হ্যাজ, হ্যাভস না, কিন্তু এইচ এ ভি ই এস এরকম না, হ্যাজ। তো এটা একটু ডিফারেন্ট, এই জন্য আমাদের এই ভার্বের থার্ড পারসন ফর্মটাকেও জানতে হয়। এখন এই যে ফর্মগুলো লিখলাম বা যেটা বলছি, এই ফর্মগুলো আমাদের জানা প্রয়োজন বা জানা দরকার, কেন জানতে হবে? আমরা এগুলো শিখি টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ইউজ করার জন্য। যেমন মনে করেন, আমি যদি বলি যে হি, একটা সাবজেক্ট নিলাম, হি মানে কি? সে। এবার একটা ভার্ব নিব, ফর এক্সাম্পল হি রাইটস, সে লেখে। কি লেখে? হি রাইটস আ লেটার। একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে বাকি যে অংশটুকু থাকে বা অবজেক্টের যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। তো এই বাক্যটা আমি মনে করেন লিখলাম যে হি রাইটস আ লেটার। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা অর্থ কি? সে চিঠি লেখে। আমি যদি বলি সে চিঠি লিখতেছে, হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং আ লেটার, তাই না? আমরা এরকম বলি না? আমি যদি বলি সে চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। গত ক্লাসে কিন্তু দেখিয়েছি আপনাদের, রোট এ লেটার, সে চিঠি লিখেছিল। পাস্ট টেন্স, রাইটের পাস্ট ফর্ম কি? রোট। হি রাইটস এ লেটার, সে চিঠি লেখে। অর্থাৎ প্রতিদিন কেউ কোনো কাজ করে, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয় রেগুলার ওয়েতে। হি রোট এ লেটার, সে চিঠি লিখেছিল। হি উইল রাইট, উইল রাইট এ লেটার। অর্থাৎ সে একটা চিঠি লিখবে, সে একটা চিঠি লিখবে। এবার আমি যদি বলি সে একটা চিঠি লিখেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হি হ্যাজ রিটেন, রিটেন, রাইটের পাস্ট পার্টিসিপল অনেকে রাইটেন বলে, ড্রাইভেন বলে, বাট না, ড্রিভেন, রিটেন, ড্রন, ঠিক আছে? হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। তো এইভাবে এই যে রাইট ভার্বটাকে যেমন আমি সবগুলো টেন্সে ব্যবহার করতে পারছি তাদের ফর্ম অনুযায়ী, এখানে থার্ড পারসন ফর্ম ব্যবহার করলাম, এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করলাম, এখানে উইল প্লাস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম, এখানে V4 ব্যবহার করলাম, বা এখানে V3 ব্যবহার করলাম। কোন ভার্বে? রাইট ভার্বে, টেন্সের স্ট্রাকচার মেনটেন করে। এবং এই রাইট দিয়ে আমরা এখানে টোটাল কয়টা, আমরা 1 2 3 4 5টা সেন্টেন্স কিন্তু লিখে ফেললাম। সে চিঠি লেখে, সে চিঠি লিখেছিল, সে চিঠি লিখবে, সে চিঠি লিখতেছে, সে চিঠি লিখেছে। অর্থাৎ রাইট মানে লেখা। এই লেখা কথাটাকে আমি আমি কি করতে পারতেছি? আমি কিন্তু যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করতে পারছি, কারণ কি? এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আমি যদি টেন্সের স্ট্রাকচার জানি, ভার্বের ফর্ম জানি, তাহলে এই রাইট কথাটা দিয়ে আমি বিভিন্ন ওয়েতে একটা বাক্য লিখতে পারি। ইন দ্য সেম ওয়ে, আমাদের এই যে বি ভার্বটা আছে, এই বি ভার্বকেও মেইন ভার্ব হিসাবে যে কোনো টেন্সে লেখা যায়। যেমন মনে করেন, আমি যদি বলি যে হি বি, এই বি মানে হচ্ছে হওয়া বা থাকা। তাহলে এই দুটো ওয়ার্ডের মানে কি জানেন? সে হয় বা সে থাকে। হি বি। এবার আমি যদি বলি হি বি আ ডক্টর, হি বি আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। অথবা আমি যদি বলি হি বি, প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রিপোজিশন বসে, ইন ঢাকা, বাংলা অর্থ সে ঢাকায় থাকে। এখন এই বিটা হচ্ছে বেস ফর্মের ভার্ব বা রুট ফর্ম। এই বি এর একটা প্রেজেন্ট ফর্ম আছে, সবগুলো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেম, বাট এই বি ভার্বটা একটু ডিফারেন্ট। বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজা। অর্থাৎ আপনি যদি এখানে বি বসান, এটা ভুল না, বাট এখানে আমার ভার্বের ফর্মগুলোকে একটু মেনটেন করতে হয়। তো এই অ্যামিজার মানে কি? হওয়া বা থাকা, বি এর ফর্ম এটা। তাহলে এই যে জায়গাটা, এই অ্যামিজার পার্সন ভেদে বসবে। যেহেতু হি আছে, তাহলে আমার ইজ বসাতে হবে। তাহলে হি ইজ আ ডক্টর, তাহলে ইজ এর মানে কি? সে হয় একজন ডক্টর। তাহলে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে হি ইজ ইন ঢাকা, সে ঢাকায় আছে। তাহলে এই যে দুটো বাক্য আমি লিখলাম, এই দুটো বাক্য কি কোনো কন্টিনিউয়াস টেন্স? এখানে কোনো আলাদা ভার্ব আছে তার সাথে আইএনজি আছে? নেই। এই ইজ ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, ইজটাই এখানে মেইন ভার্ব। তাহলে এই ইজ এর বাংলা অর্থ হচ্ছে হওয়া, যেহেতু এক্সটেনশনে নাউন আছে ডক্টর। আর এই ইজ এর বাংলা অর্থ হচ্ছে থাকা, যেহেতু এখানে প্লেস আছে। অর্থাৎ সে হয় একজন ডাক্তার, আর এর মানে হচ্ছে সে ঢাকায় থাকে, সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা। এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, নট কন্টিনিউয়াস, মনে রাখবেন। ইজটাই মেইন ভার্ব। তাহলে আমি যদি বলি সে ঢাকায় ছিল, হি ওয়াজ, হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। তাহলে এটা কোন টেন্স? ওয়াজ এর আমরা শুধু কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, বাট না, পাস্ট ইনডিফিনিট টেন্সেও ওয়াজ এর ব্যবহার হয় যখন এটা মেইন ভার্ব হিসেবে বসে। তাহলে আমি যদি বলি হি ওয়াজ ইন ঢাকা, তাহলে সে ঢাকায় ছিল। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। তাহলে আমি এই ফিউচার টেন্স কিভাবে লিখছি? যে হি উইল রাইট এ লেটার, উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমার এখানে বেস ফর্ম বা রুট ফর্মটা হচ্ছে বি। বি এর মানে কি? হওয়া বা থাকা। তাহলে আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি উইল বি, উইল মানে কি? ফিউচার পসিবিলিটি। বি মানে কি? হওয়া বা থাকা। তাহলে উইল বি মানে কি? হবে, হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। আবার আমি যদি এখানে বলি যে সে ঢাকায় থাকবে, হি উইল বি ইন ঢাকা। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝতে হবে, শ্যাল বি বা উইল বি আমরা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসাই, বাট এইখানে এই যে উইল বি লিখলাম, হি উইল বি আ ডক্টর, এটা কি কোনো কন্টিনিউয়াস টেন্স?
না, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে বিটাই মেইন ভার্ব, ভার্বের বেস ফর্ম বসে মডেলের পর। তো যদি কন্টিনিউয়াস হতো তাহলে এর পরে আরেকটা মেইন ভার্ব থাকতো, তার সাথে আইএনজি হতো, কিন্তু না, এখানে এইটাই মেইন ভার্ব, তাহলে সে একজন ডাক্তার হবে। আবার আমি যদি বলি যে এই যে সে চিঠি লিখতেছে, হি ইজ রাইটিং আ লেটার, তাহলে বি এর কন্টিনিউয়াস ফর্ম কি? বি এর কন্টিনিউয়াস ফর্ম দেখেন বিং, BEING। বি এর থার্ড পারসন ফর্ম কি? বিন, BEEN। তাহলে রাইট এর থার্ড পারসন ফর্ম কি? রাইট এর থার্ড পারসন ফর্ম রিটেন। এই রাইটের কন্টিনিউয়াস ফর্ম কি? রাইটিং। তাহলে আমি যদি বলি সে একজন ডাক্তার হচ্ছে, ডাক্তার হওয়াটা তার একটা প্রসেসিং এর ভিতর আছে, তাহলে আমি এরকম বলতে পারি কিন্তু যে হি ইজ, এই ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব টেন্সের স্ট্রাকচারের ইজ, আর এই বিংটা হচ্ছে বি ভার্বের, অর্থাৎ হওয়া বা থাকা অর্থে যে বি ভার্বটা, যে মেইন ভার্বটা আমাদের বসতেছে, তার কন্টিনিউয়াস ফর্ম ইজ বিং আ ডক্টর, অর্থাৎ সে একজন ডাক্তার হচ্ছে। ডাক্তার হওয়াটা তো একটা প্রসেসিং এর ভিতর আছে, হি ইজ বিকামিং আ ডক্টর, হি ইজ গেটিং আ ডক্টর, হি ইজ, আহ, এই ধরনের ওয়ার্ড গুলো আপনি ব্যবহার করতে পারেন, এই যে বিং আ ডক্টর। এরপর আমি যদি বলি সে একজন ডাক্তার হয়েছে, পারফেক্ট টেন্সে যদি বলি হি হ্যাজ বিন, বি মানে কি হওয়া, বিন মানে হয়েছে, আর অক্সিলারি ভার্ব হ্যাজ বলবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর ডক্টর, অর্থাৎ এইখানে যে বিনটা আমি লিখছি, এই বিনটা কিন্তু আমার মেইন ভার্ব, এটা কোনো অক্সিলারি ভার্ব নয়। হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলেই আমরা ভাবি যে মনে হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্যাসিভের কোনো স্ট্রাকচার, বাট এটা পারফেক্ট কন্টিনিউয়াসও না, প্যাসিভের কোনো স্ট্রাকচারও না, এটা জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের একটা সেন্টেন্স। এবং এই যে বিনটা, এই বিনটা এখানে মেইন ভার্ব, এই বিনের একটা নিজস্ব অর্থ আছে, যার মানে হচ্ছে হয়েছে, সে একজন ডাক্তার হয়েছে। আপনি এই বিনের পরিবর্তে বিকামও দিতে পারেন, বিকামের মানে হওয়া, গেট ভার্বের ব্যবহার করতে পারেন, গেট মানেও হওয়া, ঠিক আছে, কিন্তু আপনার এই বিনটা কারেক্ট, এটা রাইট সেন্টেন্স, এটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি যদি বলি যে সে 2 মাস ঢাকায় থেকেছে, হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 2 মান্থ, 2 মান্থ, এটা কোনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, আবারও বলছি, বা কোনো প্যাসিভের স্ট্রাকচার না। আমরা শুধু স্ট্রাকচারের বিনই পড়ে থাকি, এটা মেইন ভার্বের বিন, মেইন ভার্ব, এটা জাস্ট প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের একটা সেন্টেন্স, ঠিক আছে। সে ঢাকায় থেকেছে 2 মাস, তার মানে আমি মেইন যে কথাটা, অর্থাৎ আমি আপনাদের মেইনলি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর, এই যে ভার্ব গুলো শ্যাল বি, উইল বি, এই ভার্বগুলোকে আমরা যে অক্সিলারি ভার্ব হিসাবে জানি, এই ভার্বগুলোকে আমরা যে হেল্পিং ভার্ব হিসাবে জানি, আমরা মনে করি এরা কন্টিনিউয়াস টেন্সগুলোতে বসে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে। বিষয়টা এরকম না। এই কনসেপ্ট, এই ধারণাটা আমাদেরকে আগে ব্রেন থেকে মুছে ফেলতে হবে। আমাদের এইটা বুঝতে হবে, অন্যান্য সকল মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মতো, অর্থাৎ গো মানে যেমন যাওয়া, রাইট মানে যেমন লেখা, ড্র মানে যেমন আঁকা, স্পিক মানে যেমন বলা, এবং এই ভার্বগুলোর যেমন 5টা ফর্ম আছে, এই ভার্বগুলো যেমন মেইন ভার্ব হিসাবে যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বসতে পারে এবং অর্থ দিতে পারে। এই অ্যাম, ইজ, আর, অজ, অয়ার, শ্যাল বি, উইল বি, এই যে ভার্বগুলো আছে, এরাও মেইন ভার্ব হিসাবে যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী, তাদেরও 5টা ফর্ম আছে অন্যান্য প্রিন্সিপাল ভার্বের মতো, এরাও প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসতে পারে। এদেরও একটা নাম আছে, ডু ভার্ব যেমন, গো ভার্ব যেমন, রাইট যেমন একটা ভার্ব, এটা হচ্ছে বি একটা ভার্ব, যেটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে তাদের নিজস্ব ফর্ম অনুযায়ী, নিজস্ব অর্থ অনুযায়ী যে কোনো টেন্সে বসতে পারে অ্যাজ আ মেইন ভার্ব, এবং অর্থ দিতে পারে। আর অক্সিলারি ভার্ব হিসেবে যখন এরা বসে কন্টিনিউয়াস টেন্সগুলোতে, তখন এরা কোনো অর্থ দেয় না। এই যে বি এর মানে বলছে হওয়া বা থাকা, হচ্ছে, হয়েছে, থেকেছে, এই ধরনের কোনো অর্থ তখন আর দেয় না যখন এরা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। বাট যখন এরা নিজেরাই মেইন ভার্ব হিসেবে বসে, এই ভার্বের অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো, আমি আবারও বলছি, 5টা ফর্ম আছে, এই ভার্বও আমাদের 12টা টেন্সের যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বসতে পারে, অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো। এই বিন দেখলেই যে শুধু বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্যাসিভের স্ট্রাকচার, বিং দেখলেই যে বলবো যে প্যাসিভের কোনো কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার না। এই যে হি ইজ বিং এ ডক্টর, এটা কোনো প্যাসিভ ভয়েস না, এটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, এটা জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের একটা স্ট্রাকচার। বাংলা অর্থ সে একজন ডাক্তার হচ্ছে। আমার যদি প্যাসিভ হতো এর পরে আরেকটা V3 থাকতো,
বা অন্য কোনো কিছু হতে পারতো, বাট এটা প্যাসিভ না। আমাকে এই বিষয়টা বুঝতে হবে, এই ধারণাটা বাদ দিতে হবে যে বি, বিন, বিং বা অ্যাম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি এরা অক্সিলারি ভার্ব, এই ধারণাটা বাদ দিতে হবে। এরা অক্সিলারি ভার্ব না, এরা বি ভার্ব, এরা মেইন ভার্ব, এরা প্রিন্সিপাল ভার্ব। এদের ফর্ম আছে, এদের অর্থ আছে, আরো বেশি অর্থ আছে, এবং এরা যে কোনো টেন্সে বসতে পারে। অক্সিলারি বা হেল্পিং তখনই এদেরকে বলবো যখন এরা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসবে, বসে সেই ভার্বটাকে কথা বলতে সাহায্য করবে। অক্সিলারি ভার্ব হিসেবে যখন বসে, তখন এই অ্যাম ইজ আর ওয়াজ এর কোনো অর্থ দেয় না। এই যে বলছি এদের অর্থ হওয়া বা থাকা, এই ধরনের কোনো অর্থ এরা দেয় না। আমার কথাটা কি আপনারা কেউ বুঝতে পেরেছেন? একটুও? আমি কি একটু বোঝাতে পেরেছি? Yes, sir. Yes, sir. ধন্যবাদ। দেখেন, এতটা ডিটেলস এই বিষয়গুলো এতটা ধরে ধরে কেউ বলবে না, কেউ বোঝাবে না। একটু মনোযোগ দিয়ে নিতে হবে। এই সময় একবার চলে গেলে হাজার হাজার টাকা খরচ করেও অনেকে 20,000 25,000 টাকা দিয়ে আইএলটিএস এর কোর্সে ভর্তি হয়, একটা টিচারের কাছ থেকে কিছু শিখতে পারে না। ছোট ছোট কিছু রুলস স্ট্রাকচার শিখে চলে আসে। আমি এই যে আপনাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু এই ফাইলটা ধরে যদি পরপর চলে যেতাম, এতক্ষণ আমার শেষ হয়ে যেত। এই ফাইলে যা আছে, এই এই দেখে পড়ালে এতক্ষণ শেষ হয়ে যেত। বাট এই যে আমি লিখে লিখে পরিশ্রম করে দেখাচ্ছি, পড়াচ্ছি, আমার মতো করে আলাদা করে পড়াচ্ছি, এইভাবে ডিটেলসে কেউ দেখাবেও না, পড়াবেও না। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি অ্যাসিওর করে। এই জন্য বলছি কথাগুলো, যে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। দরকার হলে ইনস্ট্যান্ট ক্লাসে বুঝতে না পারলে একটু সময় বের করে আলাদাভাবে রেকর্ডটা দেখবেন। এখানে আলাদাভাবে বোঝাই দেওয়ার মতো কিছুই নেই, নিজে একটু মনোযোগ দিলেই আপনারা পারবেন। এই জিনিসগুলো খুবই সিম্পল, খুবই বেসিক থিংস, বাট আপনারা পারেন না। বিশ্বাস করেন, এগুলো আমরা জানি না বলেই ইংলিশে বিভিন্ন জায়গায় পদে পদে ভুল করি। সেন্টেন্স তৈরি করতে গেলে বিভিন্ন ফাংশনে আমরা ভুল করি, স্পিকিং বা রাইটিং এ। ঠিক আছে? তাহলে এবার আমি যদি একটু ওই ফাইলটাতে আসি, তাহলে আমি কি বললাম? তাহলে আমার এই যে বি ভার্বের ভিতর যে অ্যামিজারটা আছে, এই অ্যামিজার শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা মেইন ভার্ব, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। যেমন এই যে বাক্যগুলো, আমরা আগে অ্যামিজার অজার দেখলেই বলতাম যে কোনো কন্টিনিউয়াস টেন্স হয়তো, কিন্তু না। দেখেন, এই যে বাক্যগুলো, আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট, রূপা ইজ আ বিউটিফুল গার্ল, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দোজ আর the sentences of present indefinite tense, not continuous। এই যে ডক্টর, টিচার, ফার্মার, এগুলো আবার অবজেক্ট না। আমরা মনে করি যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগে। অবজেক্ট না, আমি কিন্তু বারবার বলছি এক্সটেনশন বলবেন। এই জায়গাটাতে কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল বা অবজেক্ট বসে। অবজেক্ট তাকে বলে যখন কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করা হলে অ্যাডভার্ব বসে। আর কমপ্লিমেন্ট, এই এই যে ডক্টর, টিচার, ফার্মার, এগুলোকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু থাকে, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এগুলোকে কখনো ওইভাবে বড় করা যায় না, এগুলোর ভিতরে এক্সট্রা ইনফরমেশন যোগ করা যায় না, এগুলোকে কখনো প্যাসিভ ভয়েস করা যায় না, যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই। অর্থাৎ এই অ্যাম ইজ আরটা এখানে মেইন ভার্ব। যে সেন্টেন্স গুলোতে এই অ্যাম ইজ আর, অজ আর, অর্থাৎ বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে, এদেরকে একাধারে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্বও বলে। এই সেন্টেন্স গুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্টে যে থাকবে, অবজেক্টেও তাকেই বলা হবে, তার সম্পর্কেই কথা বলে। অর্থাৎ আই এম আ ডক্টর, যে আই সেই ডক্টর, হি ইজ আ টিচার, যে হি সেই টিচার, দে আর ফার্মার, যারা দে তারাই ফার্মার, রহিম ইজ আ গুড বয়, যে রহিম সেই গুড বয়। অর্থাৎ সাবজেক্টে যে থাকে, অবজেক্টেও সেই থাকে। মানে সাবজেক্ট আর এক্সটেনশনের ভিতর একটা সেতু তৈরি করে, একটা ব্রিজ ক্রিয়েট করে, একটা লিঙ্ক ক্রিয়েট করে। এই জন্য এগুলোকে লিঙ্কিং ভার্বও বলে। এই অ্যামিজার অজার কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে থাকলে, সেই সেন্টেন্স গুলোর এই এক্সটেনশনে যে ওয়ার্ডটা বসে, এগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত ওয়ার্ড বলে। এই কমপ্লিমেন্ট নাউন বা অ্যাডজেক্টিভ দুই প্রকারের হয়। যেমন এই ডক্টর, টিচার, ফার্মার, এগুলো হচ্ছে আমার নাউন। কিন্তু দেখেন, এই যে করিম, এই যে আহ এখানে আছে দে আর ভেরি ইন্টেলিজেন্ট, এটা আমার কিন্তু অ্যাডজেক্টিভ। হি ইজ টল, হি ইজ ভেরি স্ট্রং, হিজ আইস কালার ইজ ব্ল্যাক। তাহলে এই যে টল, স্ট্রং, ব্ল্যাক, ইন্টেলিজেন্ট, এগুলো কিন্তু আমার আবার অ্যাডজেক্টিভ। আবার ওই যে ডক্টর, টিচার, ফার্মার, এগুলো কিন্তু আমার নাউন। তো এই বিষয়গুলো আমাকে একটু বুঝতে হবে। আচ্ছা, এরপর দেখেন কন্টিনিউয়াস টেন্সে কিভাবে বসতেছে। যখন আমার এই অ্যাম ইজ আর ওয়াজ আর কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, অর্থাৎ অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে যখন বসে, তখন এরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিনিং দেয় না। এখানে মেইন ভার্বটা যে অর্থ থাকে, সেই অর্থটাই প্রকাশ পায়। এরা জাস্ট সেন্টেন্সটাকে ওই টাইমে বলতে সাহায্য করে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। এবং এগুলোর মূলত ব্যবহার হয় একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। যেমন দেখেন,
ইজ প্লেইং ফুটবল, বাংলা অর্থ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে অ্যামিজার অক্সিলারি, প্লেইংটা মেইন ভার্ব, ড্রয়িংটা মেইন ভার্ব, ওয়ার্কিংটা মেইন ভার্ব, এরাই মূলত কাজ করবে। তো সে ফুটবল খেলছে, দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং একটা কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। তাহলে এইগুলোকে আমরা বলছি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই অ্যামিজ আর অজার এর সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়, এবং এই অ্যামিজ আর অজার সাবজেক্টের আগে নিয়ে আসলে একটা সেন্টেন্স বা বাক্য ইন্ট্রোগেটিভ হয়। যেটা গতকালকে আমি বলছিলাম, যেমন ইউ আর ইটিং রাইস, এটাকে আমি যদি নেগেটিভ করতে চাই, তুমি ভাত খাচ্ছ, তুমি ভাত খাচ্ছ না, ইউ আর নট ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আর ইউ ইটিং রাইস? আরএন্ট ইউ ইটিং রাইস? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? হুম। এরপর কি আছে দেখেন, এই যে কোশ্চেন, এই কোশ্চেন হচ্ছে দুই রকমের হয়। এটাও আমি গত ক্লাসে বলছি। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। যেমন আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ইউ ক্যান সে ইয়েস অর নো। ইয়েস বা নো বলেই এই উত্তরগুলো কমপ্লিট করা যায়। কিন্তু এদের আগে, অর্থাৎ এই অক্সিলারি ভার্বের আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত করেন, তাকে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইনফরমেটিভ কোশ্চেন বলে। অর্থাৎ এখানে আর ইয়েস নো বললে হয় না, একটা ইনফরমেশন দিতে হয়। আমি যদি বলি যে ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে, তো আপনাকে তো একটা জায়গাকে মেনশন করতে হবে, ডিসক্রাইব করতে হবে যে তারা এই জায়গাটাতে খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। ওয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল। এটা হচ্ছে ডাবল বেস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সকে আমাদের ট্রান্সফর্ম করা শিখতে হবে, ভাঙা শিখতে হবে, এক জায়গায় রেখে দিলে হবে না। তাহলেই দ্রুত ফ্লুয়েন্সিটা গ্যাদার হবে, ফ্লুয়েন্সিটা আসবে। যেমন দেখেন, একটা বাক্য থেকে কতগুলো বাক্য আমরা তৈরি করতে পারি। একটু স্ক্রিনশট দিয়ে নেন, আপনারা এটা নিজেরা করার চেষ্টা করবেন, বাংলা করার চেষ্টা করবেন, বা নতুন আরেকটা মেইন ভার্ব নিয়ে সেগুলোকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবেন। যেমন দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে? ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন একটা গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না? সে কোথায় গাড়ি চালাচ্ছে না। ঠিক আছে। এবার ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যারও ওই প্রেজেন্ট টেন্সের ভিতর যেভাবে অ্যামিজারের ব্যবহার হয়েছে, ওয়াজ ওয়্যারও পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স এটা মেইন ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব। যেমন হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, দে ওয়ার রং, হি ওয়াজ ইল। সো দোজ আর দ্য সেন্টেন্সেস অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়াজ ওয়্যার থাকলেই যে পাস্ট কন্টিনিউয়াস হবে এরকম না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আবার দেখেন, ফিউচার টেন্সের ক্ষেত্রে যে কথাটা আমি বলছিলাম, যে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু ওই ভার্বের সঙ্গে আইএনজি না থেকে যদি বিটা মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সেও আমার এই শ্যাল বি উইল বি এর ব্যবহার হতে পারে। যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। ইউ উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে। সো যখন আপনি নেগেটিভ করবেন, উইল নট কে কন্ট্রাস্টে ওন্ট বলা হয়, যে আই ওন্ট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে একজন শিক্ষক হবে না। দে ওন্ট বি আ ফুটবলার, তারা ফুটবলার হবে না। আর যখন ইন্ট্রোগেটিভ করবেন, অনেকেই বিটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসেন, বাট শুধুমাত্র উইলটা সাবজেক্টের আগে আসবে, বিটা পরে থাকবে। অর্থাৎ সে কি একজন ডাক্তার হবে? উইল হি বি আ ডক্টর, এগুলো কিন্তু ফিউচার ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। হ্যাঁ, উইল হি বি আ ডক্টর, উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে? উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে? আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করা হবে, ওন্ট হি বি আ ডক্টর, সে কি ডাক্তার হবে না? ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না? ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে না?
এগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটা? এই শ্যাল বি বা উইল বি এর পর আরেকটা ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি হবে। তখন এই বি এর মানে হওয়া থাকা এগুলো হবে না, কোন একটা কাজ চলতে থাকবে, হতে থাকবে, এই ধরনের একটা মিনিং দিবে, অর্থাৎ মেইন ভার্বটাকে অ্যাড করতে হবে এখানে। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা একটা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যেতে থাকবে। উই উইল বি লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতে থাকবো। আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। ইন্টারোগেটিভটা কি? উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো? উইল হি বি ড্রয়িং আ কার, ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাতে থাকবে? তাহলে দেখেন বিটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে অলওয়েজ। আবারও বলছি, উইল বি হি ড্রাইভিং এ কার এরকম না, উইল হি বি ড্রাইভিং এ কার। আগে উইল অর্থাৎ অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, দেন মেইন ভার্ব, দেন এক্সটেনশন। উইল দে বি প্লেইং ফুটবল, উইল রুমা বি ড্রয়িং আ পিকচার। বাংলাটা কি? রুমা কি একটা ছবি আঁকতে থাকবে? এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস না করলে ইনস্ট্যান্ট কনভারসেশন বা কমিউনিকেশন বা স্পিকিং এ আমাদের মুখের উপর আসবে না। ইংলিশ একটা ভাষা, এটা আমি টিচার, আমি পড়াচ্ছি, আপনি শুনতেছেন, শুনলে হবে না, আপনাকে চর্চা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু বলি আমার এই জায়গাটাতে মেইন যে পারপাস, মেইন যে থিংস, মেইন যে কথা, সেটা হচ্ছে ওইটুকুই আপনারা মনে রাখেন যে এই যে কথাটা বললাম যে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার বা বি, বিন, বিং, এগুলোকে যে আমরা ব্যবহার করি, আমি বলছি এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি বা জানি। বাট বিষয়টা কি বললাম, এটা অক্সিলারি না শুধু, এটা মেইন ভার্ব হিসাবে অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতো এই বি ভার্বেরও একটা বাংলা অর্থ আছে, যার মানে হওয়া বা থাকা। এবং মেইন ভার্ব হিসাবে এরা যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বসতে পারে। আমি যদি একটু আরেকটা জায়গায় আসি, অর্থাৎ ডু ভার্ব নিয়ে একটু কথা বলি, দেখেন এখানে আবার আসবো, একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়। একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। দেখেন ইউজ অফ ডু ভার্ব, এখানে কি লেখা আছে, মনোযোগ দিয়ে একটু বোঝেন। এখানে বলছে যে এই যে ডু, ডাজ, ডিড, এই যে ভার্ব গুলো, এগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত। আমরা জানি যে ডু মানে করা। আমি যদি বলি ডু মানে কি, আপনি জানেন ডু এর সিম্পলি ডু এর মানেটা হচ্ছে করা। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ, এই বাংলা, এই সেন্টেন্সটা বাংলা, তুমি কি ইংরেজি শেখো, অর্থাৎ লার্ন মানে শেখা, ওই শব্দের অর্থটা প্রকাশ পাচ্ছে। ডু এর কি কোনো অর্থ এখানে প্রকাশ পাচ্ছে? ডু মানে যে করা, এই করা নামের কোনো শব্দ এই বাক্যটার ভিতরে প্রকাশ পাচ্ছে? যে ডু ইউ লার্ন ইংলিশ পাচ্ছে না। তার মানে ওই ডুটার কোনো অর্থ নেই, দ্যার ইজ নো মিনিং। ওটা জাস্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসতেছে শুধুমাত্র কোশ্চেন করার জন্য। ডু মানে যে করা, ওই করা অর্থটা ওইখানে দেয় না। তাহলে ডু এর মানে করা, এই করা অর্থটা কখন হবে? যখন ডু ভার্বটা মেইন ভার্ব হিসাবে কোনো সেন্টেন্সে বসবে। ডু ভার্ব যদি মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে ডু ভার্বের যে অ্যাকচুয়াল অর্থটা আছে করা। বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে বসবে, তাহলে বি ভার্বের যে অ্যাকচুয়াল অর্থটা আছে হওয়া বা থাকা, তখন সেটা প্রকাশ পাবে। বাট অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে যদি বসে, অন্য আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করার জন্য যদি বসে, তখন কিন্তু এগুলো কোনো মিনিং দিবে না। যেমন ডু এর ফর্মও আছে ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, তাই না? আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি, এখানে এটা মেইন ভার্ব। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল, মেইন ভার্ব। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, এটা মেইন ভার্ব, সে তার কাজ করেছে। অর্থাৎ মেইন ভার্ব হিসাবে আপনি কিন্তু এগুলোকে ওইভাবেই যে কোনো টেন্সের স্ট্রাকচারে, যে কোনো সেন্সে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বসাতে পারেন, নিজস্ব মিনিং অনুযায়ী। কিন্তু দেখেন কি বলছে এখানে, এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমি এটা গতকালকের ক্লাসে বলছিলাম আপনাদের, কারো মনে আছে কিনা, যে আমাদের টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর মেইন যে সেন্টেন্সটা থাকে বা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে মেইন বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটার কথা কেন বলছি? এর রিজনটা হচ্ছে, যে কোনো, ভালোভাবে শুনবেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আমি যদি নেগেটিভ করতে যাই, ওই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে, তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটা যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন, তাহলে ইন্ট্রোগেটিভ হয়। এটা আমি বলেছিলাম গত ক্লাসে। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গায় কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করতে গেলে এই ডু, ডাজ, ডিড এর সাহায্য নিতে হয়। In the present indefinite tense, we use do as an auxiliary verb for making negative and interrogative sentences. But if the subject is third person singular number, we have to use does. On the other hand, in the past indefinite tense, we use did.
as a auxiliary verb for making negative and interrogative sentences. And when we use do, does, or did, the main verb will be base form from third person form or past form. How can we do that? Let's try to understand here. আমাদের 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে, প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে না। যেমন দেখেন, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এটা নেগেটিভ করে কিন্তু সিম্পল, যেহেতু এখানে মেইন সেন্টেন্সে অক্সিলারি আছে কোনটা, অ্যাম, তো আই এম নট ইটিং রাইস, আমি খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, নেগেটিভ কি হবে, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো, হ্যাঁ। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। I have eaten my dinner, I have not eaten my dinner. He has finished his homework, he has not finished his homework. They were playing football, they were not playing football. তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেন বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, এখানে মেইন সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, হ্যাজ আছে, হ্যাভ আছে, ওয়ার আছে, আর আছে, ইজ আছে, এম আছে। তো যখন আমি নেগেটিভ করব, জাস্ট ওইটার সাথে নট বসালেই আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। আই সিঙ্গিং আ সং, আই ওয়াজ নট সিঙ্গিং আ সং। হি হ্যাড গন টু কলকাতা, হি হ্যাড নট গন টু কলকাতা। হি উইল প্লে ফুটবল, হি ওন্ট অর উইল নট প্লে ফুটবল। সো ভেরি ইজি, তাই না? এবং ইভেন ইন্ট্রোগেটিভও, জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে আপনার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি হয়। যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি কি ভাত খাচ্ছি? Am I eating rice? He is playing football, সে ফুটবল খেলছে। Is he playing football? সে কি ফুটবল খেলছে? They are watching TV. Are they watching TV? তারা কি টিভি দেখছে? You are driving a car. Are you driving a car? Rahim has completed his work. Has Rahim completed his work? Has Rahim completed his work? I have eaten my dinner. Have I eaten my dinner? He has finished his homework. Has he finished his homework? They were playing football. Were they playing football? Were they playing football? I was singing a song. Was I singing a song? He had gone to Kolkata. Had he gone to Kolkata? He will play football. Will he play football? I will go to the market. Will I go to the market? He will be driving a car. সে একটা গাড়ি চালাতে থাকবে। Will he be driving a car? সে কি একটা গাড়ি চালাতে থাকবে? Will he be driving a car? They will be drawing a picture. তারা একটা ছবি আঁকতে থাকবে। Will they be drawing a picture? তারা কি ছবি আঁকতে থাকবে? খুবই সহজ, তাই না? কিন্তু যে সেন্টেন্স গুলোতে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেখানে এই অক্সিলারি ভার্ব থাকে না, সেগুলো আমরা কি করব? যেমন এই যে বাক্যটা দেখেন, আই প্লে ফুটবল, সাবজেক্ট আই, ভার্ব পেলে তারপর ফুটবল। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, সিটের পাস্ট ফর্ম স্যাট, এটা পাস্ট ইনডিফিনিট, আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট। দে গো টু দ্য স্কুল, দে গো টু স্কুল। হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার। আই স্পোক ইন ইংলিশ, স্পিক এর পাস্ট ফর্ম স্পোক, ডিসকাস এর পাস্ট ফর্ম ডিসকাসড, বা হি রাইটস আ লেটার, ভার্বের থার্ড পারসন ফর্ম। অর্থাৎ এই যে বাক্যগুলো আছে, এখানে তো আর আপনি এরকম বলতে পারবেন না, আই প্লে নট ফুটবল, হি স্যাট নট ইন দ্য রেস্টুরেন্ট, তাই না? এখানে কিন্তু মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব নেই, এগুলো প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই জায়গাটাতে আমার নিয়ম হচ্ছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, ইভেন অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে। তো এই জায়গাটাতে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু, ডাজ, ডিড এর ব্যবহার করব। এবং যখন এই ডু, ডাজ, ডিড কে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স বা বাক্যগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য, তখন কিন্তু এই ভার্ব গুলোর কোনো মিনিং দিবে না। অর্থাৎ এই যে ডু মানে যে করা, এই ধরনের কোনো অর্থ দেয় না, অর্থটা মূলত মেইন ভার্বের দেয়। এরা জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্যই বলবে। যেমন আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ডু মানে যে করা, এই করা মিনিং দেয় না। করা অর্থটা কখন দিবে? যখন এই ভার্বটা মেইন ভার্ব, ডু ভার্ব যদি কোনো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, তখন অর্থ দিতে পারে। বাট অক্সিলারি ভার্ব হিসেবে বসলে দ্যার ইজ নো মিনিং। দে ড্র এ পিকচার, জাস্ট ইট ইজ ইউজড ফর মেকিং নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। সো দে ড্র পিকচার, তারা একটা ছবি আঁকে। দে ডোন্ট ড্র পিকচার। ইউ ইট রাইস, ইউ ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। আই সিং আ সং, আই ডোন্ট সিং আ সং। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই জায়গাটাতে একটু আপনারা ফোকাস করেন, ভার্বের সাথে এস বা ইয়েস বসবে। আর যখন আপনি নেগেটিভ করবেন, ডু এর সাথে ইয়েস বলবেন। মানে এই প্লেসটা হচ্ছে প্লে ভার্বের থার্ড পারসন ফর্ম, আর এই ডাজটা হচ্ছে ডু ভার্বের থার্ড পারসন ফর্ম। নেগেটিভ করার জন্য আগে তো ডু ভার্ব নিতে হবে, তো আমার সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজ বসাচ্ছি। আর যখন আমি ডাজ বসাচ্ছি, আমার ওই প্লের সাথে সাথে আর এস থাকবে না, অর্থাৎ পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসবে না, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। অর্থাৎ হি ডাজ নট প্লে ফুটবল, এটা আমার নিয়ম, ঠিক আছে? শি সিংস আ সং, সে একটা গান গায়। শি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজ নট ড্র পিকচার। ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এই দেখেন, এই জায়গাটা কেউ বোঝেন?
এখানে বলছে ইট হ্যাজ আ রেড কালার, এখানে বলছে ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এইরকম কেন হলো? এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো, আমি দেখাচ্ছি। যেমন করিম ড্রাইভস এ কার, করিম গাড়ি চালায়, করিম ডাজেন্ট ড্রাইভ এ কার। করিম গাড়ি চালায় না, অর্থাৎ ডাজ বসাইছি, এই জন্য ড্রাইভস এর যে এসটা পরের সেন্টেন্সে, আর আমি ড্রাইভস বসাইনি, ড্রাইভ বসালাম। অর্থাৎ ডাজ বসালে মেইন ভার্বটার সাথে আর এস বাই এস থাকে না, ওটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। বাট এই যে ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এইটা কেন হলো? এই ফাংশনগুলোকে আমাকে একটু বুঝতে হবে। এরপর দেখেন, ইন্টারোগেটিভেও আমরা ওইভাবে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা আগে আসবে। আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, দে ড্র পিকচার, ডু দে ড্র পিকচার, ইউ ট্রাইস, ডু ইউ ট্রাইস, আই রাইট আ লেটার, ডু ইউ রাইট, ডু আই রাইট আ লেটার। হ্যাঁ, সো এইভাবে এগুলো বসতেছে। পাস্ট টেন্সে কি হচ্ছে? সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। এই পাস্ট টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। অ্যাফার্মেটিভ বা মেইন যে সেন্টেন্স বা বাক্যটা, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, এবং আমরা অনেকেই ভার্বের এই পাস্ট ফর্ম সম্পর্কে ধারণা রাখি না। প্রেজেন্ট ফর্ম আমরা সবাই চিনি, কারণ এটা ওয়ার্ড পড়তে পড়তে হয়ে যায়। ইভেন পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ভালো জানি, কারণ পাস্ট পার্টিসিপল পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসিভের সমস্ত স্ট্রাকচারে ব্যবহৃত হয়। মানে ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন, রাইট রিটেন, ড্র ড্রন, এই ফর্মগুলো আমরা জানি, কিন্তু ভিতরের যে ফর্মটা, এটা আমরা পরিচিত না, অতটা জানিও না, কারণ এটা শুধুমাত্র পাস্ট টেন্সের স্ট্রাকচারে ছাড়া, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে ছাড়া অন্য কোথাও ব্যবহৃত হয় না। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সেরই যে প্রচুর ব্যবহার আছে আমাদের স্পিকিং এ বা রাইটিং এ, এটাই তো আমরা বুঝি না। তো এই জন্য ওইটা কিন্তু জানতে হবে। মানে ইটের পাস্ট ফর্ম এট, ATE। আপনি 90% মানুষের কাছে শুনে দেখবেন ইট এবং ইটেনটা জানে, এট জানে না। ইটের যে পাস্ট ফর্ম এট, আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, সে ছবি এঁকেছিল, হি ড্রিউ এ পিকচার। ড্র জানে, ড্রন জানে, ড্রাইভ জানেন, ড্রিভেন জানে, কিন্তু ড্রাইভের পাস্ট ফর্ম যে ড্রোভ, এটা অনেকে জানেন। সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। অর্থাৎ এই ভার্বের পাস্ট ফর্মটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার হয়, মানে ব্যবহার হয়, এই জন্য এটা অনেকে জানে না। বাট এটা আমাকে জানতে হবে। পাস্ট টেন্সের মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বলবে। নেগেটিভ করার ক্ষেত্রে ডিড এর ব্যবহার হয়। ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। ইন্ট্রোগেটিভেও সাবজেক্টের আগে ডিড আসবে। তো যখন ডিডের ব্যবহার হবে, তখন আর মেইন ভার্ব পাস্ট ফর্মে থাকবে না, পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসবে। আই প্লেড ফুটবল, আই ডিডেন্ট প্লে ফুটবল। অর ডিড আই প্লে ফুটবল, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম, আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম। আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম, আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল, হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি এঁকেছিল। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি। আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম, আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম। ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলিনি। হোয়াই ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কেন ইংরেজি বলিনি। একটা সেন্টেন্সকে ভাঙতে হবে, হ্যাঁ। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার, অর্থাৎ ডিড ব্যবহার করলে মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকবে না, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। সে কি একটা ছবি এঁকেছিল। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি আঁকেনি। ডিডেন্ট হি ড্র আ পিকচার, হোয়ার ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি এঁকেছিল। হোয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি। ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল। ইউ রোট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখোনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে। ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখোনি। ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখোনি। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট দে ডিডেন্ট ড্রাইভ এ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ এ কার, তারা কি গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়াই ডিড দে ড্রাইভ এ কার, তারা কোথায় গাড়ি আহ চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ এ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ এ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কেন গাড়ি চালায়নি। তো এইভাবে একটা সেন্টেন্সকে ভাঙতে হবে, ট্রান্সফর্ম করা শিখতে হবে, এবং এগুলো আপনাদেরকে করতে হবে। একটা সেন্টেন্সকে ভাঙতে না পারলে কখনো ভালোভাবে আপনারা ফ্লুয়েন্ট হতে পারবেন না। ট্রান্সফর্ম করতে হবে একটা থেকে আরেকটা, নেগেটিভ থেকে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ থেকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ থেকে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি ওই জিনিসটা একটু দেখাই দিই। হ্যাভ ভার্বটা আপনাদের নেক্সট ক্লাসে পড়াবো। ওটা পড়াতে গেলে এখন অনেক ইয়ে হয়ে যাবে, অনেক প্রেশার হয়ে যাবে। নেক্সট ক্লাসে হ্যাভ ভার্ব দেখাবো। তো আমি ওই বিষয়টা একটু বলি। মনে করেন আমরা অনেক সময় এরকম সেন্টেন্স লিখি, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে।
অথবা হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে, অথবা শি হ্যাড আ ডগ, তার একটা কুকুর ছিল। এইরকম আমরা সেন্টেন্স গুলো লিখি, এবং এই সেন্টেন্স গুলো আমরা যখন নেগেটিভ করি বা ইন্ট্রোগেটিভ করি, আমরা এইভাবে বসাই যে আই হ্যাভ নট এ কার, আই হ্যাভ নট এ কার, আমার গাড়ি ছিল না, বা হি হ্যাজ নট এ পেন, হি হ্যাজ নট এ পেন, তার কলম নেই, আমার গাড়ি নেই, তার কলম নেই, বা তার কুকুর ছিল না, হি হ্যাড নট আ ডগ, আমরা এরকম বসাই। এখন এইখানে হ্যাড আছে, এইখানে হ্যাজ আছে, এখানে হ্যাভ আছে, তাই বলে কি এগুলো পারফেক্ট টেন্স? এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এটা কি পাস্ট পারফেক্ট টেন্স? কারণ আমরা টেন্সের স্ট্রাকচারে শিখি যে হ্যাড প্লাস V3 প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে বসে, বা হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। তাই বলে কি এগুলো প্রেজেন্ট পারফেক্ট? না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে হ্যাভটা মূলত মেইন ভার্ব হিসাবে বসছে। এই এই যে শি হ্যাড আ ডগ, এটা পাস্ট পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, মেইন ভার্ব হিসাবে বসতেছে। তো মেইন ভার্ব হিসাবে যদি বসে, তাহলে আমি হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট কেন বসাবো? এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি যদি বলি যে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? সে স্কুলে যায়। এখন এটার নেগেটিভকে আমি এইভাবে লিখি যে, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা নেগেটিভকে আমি এইভাবে লিখি যে হি গোজ নট টু স্কুল, এটা তো আমি লিখি না। এই সেন্টেন্সটার নেগেটিভ কি? এই যে সেন্টেন্স বা বাক্য, এই বাক্যটার নেগেটিভটা হচ্ছে যে হি ডাজেন্ট, ডাজের ব্যবহার করি আমরা, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোসটা বসাইছি ওই সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে। তো হি ডাজেন্ট গো টু স্কুল, তাই না? সে স্কুলে যায় না, কথাটা বুঝলেন? হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। এটা হচ্ছে আমার নেগেটিভ নিয়ম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে করতে গেলে এভাবে করতে হবে। অর্থাৎ এই জায়গাটা একটু দেখেন, এই যে গোস, এই গোস হচ্ছে গো ভার্বের থার্ড পারসন ফর্ম। আর এই যে ডাজ, এই ডাজ হচ্ছে ডু ভার্বের থার্ড পারসন ফর্ম। তো যখন আমি ডাজ বসাচ্ছি, এই গোসটা প্রেজেন্ট ফর্মে চলে আসছে, অর্থাৎ পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব পাশাপাশি বসতে পারে না। তো এই জায়গাটাতে এই যে হ্যাজটা দেখেন একটু, এই যে হ্যাজ, এই হ্যাজ কি হ্যাভ ভার্বের থার্ড পারসন। হ্যাজটা কখন বসতেছে? যখন সাবজেক্ট হি শি ইট, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাজ বসতেছে। যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গো এর জন্য গোজ বসতেছে, রাইটস বসতেছে, ড্রজ বসতেছে, ড্রাইভ বসতেছে। বাট এই যে হ্যাভ ভার্বটা, হ্যাভের থার্ড পারসনটা এইরকম হ্যাভস না। সব ভার্বের থার্ড পারসন ভার্বের সাথে এস বাই এস, বাট এটা এরকম না, এটা একটু ডিফারেন্ট। এই জন্য আমি বলি V5টাও জানতে হবে। আমরা এরকম মুখে বলি, টেন্সে শিখি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে। তাহলে আমি এখানে এই যে এটা লিখলাম যে তার একটা গাড়ি আছে, এখন আছে ইংরেজি আমি জানি হ্যাভ, তাহলে আমি এই হ্যাজ কেন লিখবো? আমি হি হ্যাভস এ পেন বলি, হি হ্যাভস আ পেন বলি, তার একটা কলম আছে। বাট এটা কি কোনো ভার্বের ফর্ম? না। তাহলে এটা তো ভার্বের থার্ড পারসন ফর্ম না, হ্যাভ এর থার্ড পারসন হ্যাজ। তাহলে এখানে আমার ভিন্নতা আছে, পার্থক্য আছে। এই জন্য আমি বলি V4 V5 এগুলো শিখতে হয়। সবগুলো ভার্বের সাথেই যে এস বাই এস বসালে সেটা থার্ড পারসন ফর্ম হয়, বিষয়টা এরকম না। এই জিনিসগুলো আমাদের একটু জানতে হয়। তাহলে এই হ্যাভ এর থার্ড পারসন ফর্ম আমার হ্যাজ। তাহলে আমি যদি বলি তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। আমি যদি বলি সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তাহলে সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। তাহলে তার গাড়ি আছে, হি হ্যাজ আ কার, তার গাড়ি আছে। তাহলে তার গাড়ি নেই, তার গাড়ি নেই। আমার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি হ্যাজ নট কেন বসাবো? আমি তো গোস নট বসাচ্ছি না। তাহলে আমি এখানে কি বসাবো? হি ডাজে, ডাজে ব্যবহার করবো, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি ডাজেন্ট। এবার ওই হ্যাশটা কি আর হ্যাশ থাকবে? এখানে গোসটা কি আর এখানে গোজ আছে? প্রেজেন্ট ফর্মে চলে আসছে না, গো হয়ে গেছে গোস। তাহলে আমার এই জায়গাটাতে হ্যাজের প্রেজেন্ট ফর্ম কিন্তু হ্যাভ, হ্যাজটা থার্ড পারসন ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ। এই ডাজ বসার কারণে আমার পরপর দুটো থার্ড পারসন ফর্ম বসবে না, ডাজ বসার কারণে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে এখানে হি ডাজেন্ট হ্যাভ আ কার, অর্থাৎ তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার, তার গাড়ি নেই, হি ডাজেন্ট হ্যাভ আ কার, হি হ্যাজ নট। এটা আর কখনো কোনোদিন বলবেন না, বসাবেন না। হ্যাভ নট, হ্যাজ নট আমরা বসাই, কখন বসাই সেটা? যখন এই হ্যাজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অন্য আরেকটা মেইন ভার্ব যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতেই থাকে, তখন। অর্থাৎ হি হ্যাজ প্লেড ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলেছে। আপনি যদি এটার নেগেটিভ করেন, আপনি এভাবে বলতে পারবেন হি হ্যাজ নট প্লেড ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলেনি, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে প্লেড শব্দটা মেইন ভার্ব, এই হ্যাজটা অক্সিলারি ভার্ব। তো এই জায়গায় এর সাথে আপনি নট বসাতে পারেন।
কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে তো হ্যাজ অক্সিলারি না, হ্যাজটাই তো মেইন ভার্ব। তো মেইন ভার্বের সাথে তার নট বসানো যায় না, এই জন্য হি ডাজেন্ট হ্যাভ আ কার। ঠিক আছে, তার গাড়ি আছে, তার গাড়ি নেই। তাহলে এই যে আমি যদি এরকম একটা বাক্য এই যে দেখালাম, যেটা যে শি হ্যাড আ ডগ, তার একটা কুকুর ছিল, তাহলে তার কুকুর ছিল না, আমরা শি হ্যাড নট এ ডগ বলি। এটা বলবো না। আমি যদি বলি সেই স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে যায়নি, হি ওয়েন্ট নট বলি। বা হি রোট নট এ লেটার বলি, সে চিঠি লেখেনি, তা তো বলি না, ডিডেন্ট ব্যবহার করি, তাই না? তাহলে এটা হ্যাবের পাস্ট ফর্ম হ্যাড। তাহলে শি ডিডেন্ট, আমার এখানে ডিডেন্ট ব্যবহার হবে, শি ডিডেন্ট। আর ওই হ্যাড আমার পাস্ট ফর্ম, তো দুটো পরপর পাস্ট ফর্ম, হ্যাড হ্যাবের পাস্ট ফর্ম, ডিড ডু এর পাস্ট ফর্ম, দুটো পরপর পাস্ট ফর্মের ভার বসতে পারে না। আমার এই হ্যাডটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে ডিড বসালে, অর্থাৎ হি ডিডেন্ট হ্যাভ আ ডগ। অর্থাৎ তার কুকুর ছিল না, তার একটা কুকুর ছিল, হি হ্যাড আ ডগ, তার কুকুর ছিল না, হি ডিডেন্ট হ্যাভ আ ডগ, হি ডিডেন্ট হ্যাভ আ ডগ, হি ডিডেন্ট হ্যাভ আ ডগ, হি ডাজন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই, হি ডিডেন্ট হ্যাভ আ ডগ, তার কুকুর ছিল না। অর্থাৎ ডিড, ডাজ এগুলো বসালে মেইন ভার্ব অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান বা রুট ফর্মে চলে আসে, ভার্বের ওই থার্ড পারসন ফর্ম বা ভি টু থাকে না। আর হ্যাভ ভার্বে থার্ড পারসন ফর্ম হ্যাজ, ডু ভার্বে থার্ড পারসন ফর্ম ডাজ। আর যখন আমার ওই ডাজ বসে, ডু ভার্বের সেকেন্ড ফর্ম ডিড, হ্যাভ ভার্বের সেকেন্ড ফর্ম হ্যাড। তো যখন আমার এই ডিড বসে, মেইন ভার্বটা আমার হ্যাভ হয়ে যাবে। যখন আমার এই ডাজ বসে, মেইন ভার্বটা আমার হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। যখন এই ডিড বসে, মেইন ভার্বটা গো হয়ে যাবে ওয়েন্ট থেকে। যেমন সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে যায়নি, হি ডিডেন্ট গো টু স্কুল, সে চিঠি লিখেছিল, হি রোট এ লেটার, সে চিঠি লেখেনি, হি ডিডেন্ট রাইট আ লেটার। অর্থাৎ ডিডও পাস্ট ফর্ম, রোটও পাস্ট ফর্ম, ওয়েন্টও পাস্ট ফর্ম, ডিও পাস্ট ফর্ম। তো পরপর দুটো পাস্ট ফর্ম বলবে না, যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডিড বসাচ্ছি, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসতেছে। মেইন ভার্ব কোথায় আসছে? প্রেজেন্ট ফর্মে। এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। আর যখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই যে গোস, রাইডস, ড্রস বসাচ্ছি, তখন আমার ডাজ বসাতে হচ্ছে নেগেটিভ বা ইন্টারোগেটিভের জন্য। আর যখন ডাজ বসাচ্ছি, তখন এই গোস, রাইড, ড্রস থাকবে না। মেইন ভার্বটা ড্রাইভস থেকে, হি হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়, সে গাড়ি চালায় না, হি ডাজেন্ট ড্রাইভ এ কার। ঠিক আছে, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে, সে ইংরেজি বলে না, হি ডাজেন্ট স্পিক ইংলিশ। মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, ডিড বা ডাজ যেটাই বসান, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এটা হচ্ছে মেইন বিষয়। আর হ্যাভ ভার্বটাকে আরো ডিটেলসে জানতে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে আমরা দেখাবো। আজকে এই যে পর্যন্ত বললাম, এই পর্যন্ত আপনারা একটু পড়াশোনা করে আসেন। আর আপনাদের আরেকটা কথা, আমি আপনাদের কিছু টাস্ক দিব এখন থেকে, আপনাদের কিছু সেন্টেন্স ট্রান্সলেশন দিব। অর্থাৎ আমি যে টেন্সটা শিখালাম আপনাদের, বা এই যে শিখিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত যে বিষয়গুলো দেখাচ্ছি, এইগুলোকে মেনটেন করে আমরা অনেকেই শুধু টেন্সের স্ট্রাকচার শিখে বসে থাকি। বাট স্ট্রাকচার শিখে বসে থাকলে হবে না, এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে হবে। আপনি স্ট্রাকচার সবই জানেন, কিন্তু যখনই প্র্যাকটিক্যালি একটা কথা বাংলায় ভাবতেছেন, ইংলিশে বলতে চাচ্ছেন, আপনারা অনেকেই কনফিউশন ফেস করেন। আমি এরকম একটা সেন্টেন্স বাংলায় ভাবতেছি, এটা ঠিক কোন টেন্সের ভিতরে যাবে, কন্টিনিউয়াস না পারফেক্ট, না পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ বাংলা দেখলে, বাংলা সেন্টেন্স দেখে আপনি ইংলিশে সেটাকে ট্রান্সফর্ম করতে পারেন না বা বুঝতে পারেন না, কনফিউশনে থাকেন। এই প্রবলেমটা থেকে ওভারকাম করার জন্য, এই প্রবলেমটা দূর করার জন্য, আমি আপনাদের 500 এক্সাম্পল অফ টেন্সের একটা ফাইল, একটা পিডিএফ ফাইল, একটা শিট আমি আপনাদেরকে প্রোভাইড করব। এবং এই ফাইলটা আপনারা যদি এক্সারসাইজ করেন, আপনারা যদি পড়েন, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি যে এই টেন্সের এই জায়গাটা নিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। এই ফাইলটা আমার এইখানে এখন নেই, আমি এখন দেখাতে পারতেছি না, আমার এই পিসিটা রিসেট দেওয়ার কারণে সবকিছু ফরম্যাট হয়ে গেছে। তো আমি সেটা আপনাদেরকে পাঠিয়ে দিব, আমার ল্যাপটপে আছে, আমি পাঠিয়ে দিব। ওই সেন্টেন্সগুলো একটু প্র্যাকটিস করবেন, তারপর ওই সেন্টেন্সগুলো থেকে আমি আপনাদেরকে ট্রান্সলেশন করতে দিব। এক একটা ট্রান্সলেশন পার্টে 25টা করে সেন্টেন্স থাকে, সেখানে 18টা পার্ট আছে। এবং এই ট্রান্সলেশন গুলো রেগুলার ওয়েতে আপনাদের করতে হবে। যদি করতে পারেন, তাহলে দ্রুত এই জায়গাটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ এই যে কোনো কিছু বাংলায় ভাবলে সেই বিষয়টাকে ইংলিশে ট্রান্সফর্ম করা, ইংলিশে বলা, ইংলিশে লেখা ইনস্ট্যান্টলি, কনফিউশন ফেস না করে, এইটা আপনারা করতে পারবেন। আর ডু ভার্ব, বি ভার্ব এটা নেক্সট ক্লাসে দেখাবো। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে রেইজ হ্যান্ড অপশনটা প্রেস করে রাখেন, আমি আপনাদের সাথে কথা বলবো এখন। যদি ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দিস টপিক, এই যেটা পড়ালাম এই বিষয়ে, ঠিক আছে? অন্যরা কেউ কথা বলবে না, যাকে ডাকবো সেই কথা বলবেন। বলেন, আতাউর রহমান, কি প্রশ্ন? আনমিউট করে কথা বলেন। আতাউর রহমান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন।